মামা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাইকে বসলাম। কি রে, বাইক চালাবি? না মামা, তুমি চালাও। তারপর মামা বাইক চালাতে লাগে আর আমি বাইকে বসে আছি। বাইক চলছে আপন গতিতে আর আমি বাইকে চড়েছি আর গ্রামের প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত। কিছুক্ষণ পরে আমরা বাজারে চলে আসি। মামা আমাকে নামিয়ে একটা জায়গায় বাইক রেখে আসে। আচ্ছা মামা, কি কিনেবা বাজার থেকে? ভাগিনা, অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছিস, সাথে তোর বন্ধু তানবীরকে নিয়ে আসছিস, তাই আব্বু আম্মু বলছে তোদের দুজনের জন্য কিছু নিয়ে। মামা, কিছু লাগবে না আমাদের, তোমার কোনো কাজ থাকলে সেটা করো। আরে আয় তো তুই। মামা আমাকে টেনে নিয়ে যায় আর একটা পাঞ্জাবির দোকানে নিয়ে যায়। সেখানে আমি দাঁড়িয়ে আছি আর মামা দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত। অন্তর, এইদিকে আয় তো। আমি মামার কাছে গেলাম। দেখ তো পাঞ্জাবিটা পছন্দ হয় কি না। মামা আমাকে লাল কালারের পাঞ্জাবি দেখালো। মামা, লাল কেন? আমার তো বিয়ে না। বিয়ে হোক আর না হোক, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, আর আমি চাই বিয়েতে এটা তুই পরবি। তবে ভাগিনা, এটা তোরে বেশ মানাবে। আচ্ছা, তোমার পছন্দ হয়েছে তাহলে নাও। তারপর মামা পাঞ্জাবিটা নিয়ে নেয় আর আমাকে বলে তানবীরের জন্য একটা পাঞ্জাবি দেখতে। আমিও তানবীরের জন্য একটা পাঞ্জাবি দেখি আর মামাও সেটা কিনে নেয়। হয়েছে মামা, এবার খুশি? এমনভাবে কথাগুলো বললা, মনে হয় আমাকেই বিয়ে করানোর প্ল্যান করে আছো। সেটাই তো। কি? না মানে সেটাই তো, যাতে তোকেও একটা বিয়ে করায় দিতে পারে। ধুর মামা, আপাতত একটু শান্তি দাও আমারে। বিয়ে করলে তো তোমার মতোই হাল হবে আমার। হা 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 হা। আচ্ছা চল। আমি মামার সাথে যেতে লাগি। আমরা বাজারে হাঁটতে লাগলাম আর মামাও টুকিটাকি বাজার নিতে ব্যস্ত। আমি মামার সাথে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর তখন একটা শাড়ির দোকানে চোখ পড়ল, যেখানে বাহির থেকে একটা শাড়ি দেখা যাচ্ছিল যার রং ছিল গোলাপি। শাড়িটা দেখে তারিনের কথা মনে পড়ল, আর তারিনের পছন্দের কালারও গোলাপি। যেদিন প্রথম তারিনকে দেখি, সে গোলাপি জামা পরে কলেজে আসছিল, যা দেখে প্রায় কলেজের সকলেই তার দিকে তাকিয়েছিল। আর আমি তা দেখেই লাড্ডু হয়ে গিয়েছিলাম। আর সেদিনই তারিনকে আমার ভালো লেগে যায়। এরপর তারিনের পিছিয়ে পড়ে যাই আর প্রায় এক সপ্তাহের মতো পিছিয়ে পড়েছিলাম। তারপর একদিন তানবীর শালা সাহস জাগিয়ে দেয় আর প্রপোজ করি, আর সেও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। আর সে বলে নাকি সে আমাকে পছন্দ করত, কিন্তু আমার রাগের জন্য আমার সামনে আসতে ভয় পেত। আসলে আমি সবসময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু যখন রেগে যাই তখন শান্ত হতে অনেক সময় লাগে। আর যার উপর রেগে যায় তাকে সহজে ক্ষমা করি না। কিন্তু তারিনের ব্যবহারটা আমার মোটেও ভালো লাগেনি। আসলে আমি বুঝতে পারলাম তার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসাই ছিল না, জাস্ট ভালো লাগাই ছিল, যেটাকে আমি ভালোবাসা ভেবে বসেছিলাম। আর সেটাই আমার বড় ভুল ছিল। ভালোবাসা মানে একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা। কিন্তু তারিনের জন্য আমি তানিয়ার সাথে মিলে তারিনের সাথে বার্থডে সেলিব্রেশন করার জন্য প্ল্যান করলাম। কিন্তু তারিন মনে করে বসেছিল আমার আর তানিয়ার মধ্যে কিছু চলতেছে। যদি তারিন আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করত, তাহলে সেটা কখনোই মাথায় আনতো না। কিন্তু তারিনের মনে ভালোবাসাই ছিল না, তাই সে আমাকে তানিয়ার সাথে মিশতে দেখে সন্দেহ করতে লাগলো। আমি মনে করেছিলাম তারিনকে তার বার্থডে পার্টি সারপ্রাইজ দেব, কিন্তু সে আমাকে বড় ধরনের সারপ্রাইজ দিয়ে বসে। তার জন্য আমি এক সপ্তাহ শান্তিতে ঘুমাতে পারিনি, কারণ আমি তারিনের জন্য তার পছন্দের জিনিসগুলো কিনতে আনতে ব্যস্ত। কারণ আমি তারিনকে খুশি দেখতে চাই। তার জন্য এত কিছু করে শেষমেশ জুতোর বাড়ি মিথ্যা অপবাদ পেলাম। সে না জেনেই আমাকে এভাবে আঘাত করলো। যদি তার মনে আমার জন্য বিন্দুমাত্র ভালোবাসা থাকতো, তাহলে সে আমাকে সন্দেহ না করে আমার প্রতি বিশ্বাস রাখতো। কিন্তু সে, থাক, যা হয়েছে ভালো হয়েছে। আমিও উচিত শিক্ষা পেলাম আর বুঝতে পারলাম তারিন আমাকে কেমন ভালোবেসেছিল। কি রে, কি ভাবতেছিস? কই কিছুই না। আচ্ছা, নানা ভাইয়ের ওষুধ নিছো? নিব, কিন্তু তোর চোখে পানি কেন? আরে চোখে বালি ঢুকছে, সেটার জন্য। আমার সাথে আয়। আমি মামার সাথে গেলাম আর মামা একটা কলের কাছে নিয়ে যায় আর আমি মুখ ধুয়ে নিই। আসলে তারিনের কথা মনে করতে করতে ওই দিনের ঘটনাটা মনে পড়ে গেল আমার, তাই চোখে পানি চলে আসে। সেদিন তারিন আমাকে যেভাবে মারলো, আমি বুঝতে পারলাম সে কতটা ঘৃণা করে আমাকে আঘাত করলো। সে সত্যি না জেনে আমাকে আঘাত করলো, যা দেখে বোঝাই যায় তারিনের ভালোবাসা কত দূর। চল বাড়ি যাব, বাজার শেষ। নানা ভাইয়ের ওষুধ নাও। মামা চলে গেল ওষুধ নিতে আর আমাকে বাজারের ব্যাগ ও পাঞ্জাবির প্যাকেটগুলো দিয়ে গেল। আমি সেগুলো নিয়ে বাইকের কাছে চলে গেলাম। আজ তারিনীর কথা মনে পড়তে লাগলো, কিন্তু তাকে এখন আমি ঘৃণা করি। তার ভালোবাসার রূপ দেখলাম ভালো করেই। জানি না সে কোথায় আছে, কি করতেছে। দূর, এর কথা কেন ভাবতে লাগলাম? সে যেখানেই থাক, ভালো থাক। মোট কথা, আমার থেকে দূরে থাকলেই ভালো। আমার আশেপাশে যাতে মেয়েটাকে না দেখি আমি। মামা ওষুধ নিয়ে আসে, তারপর মামা বাইক নেয় আর আমি বসে পড়ি ব্যাগ নিয়ে। তারপর আমরা বাড়ি ফিরি। আমি ব্যাগগুলো ডাইনিং টেবিলে রেখে আমার রুমে চলে যাই। সেখানে বসে বসে আমি মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু তানভীর রুমে ছিল না।
শালা ঠান্ডার মধ্যে গেল কই। কিছুক্ষণ পর মামি আসে আর নাস্তার জন্য যেতে বলে। আমি মোবাইল চার্জে লাগিয়ে নাস্তা করতে চলে যাই। দেখলাম তানভীর উপস্থিত, আর সে মামা ও নানা ভাইয়ের সাথে কথা বলতেছে। কি রে তানভীর, কই ছিলি তুই? আরে এমনি একটু বের হলাম আর কি। তারপর নাস্তা করে নিয়ে রুমে চলে যাই। সেখানে তানভীরও আসে। তোর নাম্বার বন্ধ কেন? কি বলিস, নাম্বার বন্ধ? কোনটা? কেন, শেষে 86 ওইটা ও ওইটা, ওইটা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে নাকি তুই নষ্ট করেছিস? আমি করছি। কেন, তোর কাছে আমার শেষে 68 ওয়ালা নাম্বারটা নেই? আছে তো। সেটারে কল দিলে পাবি। আচ্ছা, তানের সাথে কথা হয়েছে তোর? আরে আর একটু আগেও তো কথা বলে আসলাম তার সাথে। কি? আরে ফোনে কথা বললাম আর কি। তুই কি মনে করেছিস তানিয়া এখানে আর আমিও তার সাথে ঘুরে ঘুরে কথা বলতেছি? আমি তো এটা মনে করিনি। তুই এই কথাটা বললি কেন? আরে শালা, তুই তো এটাও ভাবতে পারিস, তাই আগেই বলে দিলাম আর কি। আচ্ছা বাদ দে। আর শোন, তানিয়াকে আমার পক্ষ থেকে সরি বলে দিস ওই দিনের ঘটনার জন্য। আরে বেটা, বলতে হবে না, আমি সামলে নিচ্ছি ব্যাপারটা। তারপর তানবীরের সাথে রাতে খাবারের আগ পর্যন্ত আড্ডা দেই। তারপর মামা এসে আমাদের খাবারের জন্য ডাকে, আর আমরাও খাবার খেয়ে নেই। এরপর রাতে আম্মু আব্বুর সাথে কথা বলে নিলাম, আর মোবাইলে সকালে ভোরের জন্য অ্যালার্ম দিয়ে দিলাম, যাতে সকালে উঠে নামাজ পড়ে গ্রামের শীতকালের সকালের দৃশ্য উপভোগ করতে পারি। এরপর দিলাম এক ঘুম। সকালবেলা আমার অ্যালার্ম বেজে ওঠে, আর আমি উঠে পড়ি। আমার অ্যালার্ম শুনে তানবীর কিছুটা নড়ে ওঠে। আমি অ্যালার্ম বন্ধ করে দেই। আমি ফ্রেশ হয়ে নেই আর উজু করে নেই। এরপর দরজা খুলে আমি চলে গেলাম মসজিদে ফজরের নামাজের জন্য। মসজিদে নামাজ শেষ করে এবার বেরিয়ে আসলাম ঘোরার জন্য। চারদিকে কুয়াশায় ঘেরা, সামনে কি আছে কেউ দেখতে পারবে না। আর গ্রামের পরিবেশটা, এটা একটা অসাধারণ ও মুগ্ধকর মুহূর্ত। তবে এটাই না, এখন সবচেয়ে আকর্ষণীয় জিনিস দেখার বাকি, যেটা প্রায় অনেকে দেখতে আসে গ্রামে। আর সেটা হলো শীতকালে সকালে ভোরে সূর্যোদয়। ভাগ্যিস আমি হুডি শু পরে বেরোইছি, না হলে এমনিতেই চিক না জেমে একদম কুলফি হয়ে যেতাম। আমিও হাঁটতে লাগি আর কিছু স্বপ্ন দেখছিলাম, সেইগুলো ভাবতে থাকি। একদিন এক শীতের সকালে তাকে নিয়ে হাঁটবো, একটা চাদরে দুজনে ভাগাভাগি করে নিয়ে পড়বো, একে অপরে ধরে সেই কুয়াশায় ভরা রাস্তায় একে অপরকে নিয়েই মগ্ন হয়ে হেঁটেই যাব। তাকে নিয়ে শীতের সকালে সূর্যোদয় দেখব। আজ সকালবেলা দুজনে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাবো। হয়তো এটা কোনোদিন পূরণ হবে না, স্বপ্নই থেকে যাবে। থাক, কাউকে আর লাগবে না আমার। আমার লাইফ আমি একা এনজয় করব। তার ভালো লাগার কোনো প্রয়োজন নেই আমার। তার ভালো লাগার নমুনা দেখলাম ভালো করেই। যার মধ্যে আমার জন্য বিন্দুমাত্র বিশ্বাস নেই, সে কি করে আমাকে ভালোবাসবে? ভালোবাসার মধ্যে বিশ্বাসের অবদান বেশি, কারণ একে অপরের প্রতি বিশ্বাসী ভালোবাসাটাকে আরো বাড়িয়ে তোলে। সূর্যোদয় শুরু হয় আর আমি রাস্তায় দাঁড়িয়ে দেখতে লাগি। পকেটে হাত দেওয়া অবস্থায় সেই মুগ্ধকর দৃশ্য দেখতে ব্যস্ত আমি। সূর্যোদয় শেষ, আর কুয়াশাও আস্তে আস্তে দেখা যেতে লাগে আর শেষ হতে লাগে। আমিও চিন্তা করলাম, শীতের সকাল, দেখি যদি কোনো দোকানে চা পাই, 1 কাপ গরম চা খাওয়া যায়। আমি হাঁটতে লাগি, আর ভাগ্যক্রমে একটা চায়ের দোকানও পেয়ে গেলাম। আমি সেখানে গেলাম। 1 কাপ চা দেন তো। জি, দিচ্ছি, বসেন। আমি বসে আছি পকেটে হাত দিয়ে, কারণ হাত প্রায় কুলফি হয়ে আছে। এখন যদি তানভীর পাশে থাকতো, তাহলে আমার এই কুলফি হাত তার পিঠে ঢুকিয়ে দিতাম। প্রতি শীতে শালার এই ছেঁকা দিয়ে আমি। চা দিয়ে গেল, আর আমি পকেট থেকে হাত বের করে 2 হাত দিয়েই চায়ের গ্লাস ধরি। চায়ের গ্লাসে তাপ নিয়ে হাত গরম করতেছি আর একটু একটু চুমুক দিচ্ছি। চা খাওয়া শেষ করলাম, আর পকেট থেকে মানি ব্যাগ বের করে চায়ের বিল দিয়ে দিলাম, আর সেখান থেকে চলে আসলাম। আমি বাড়ির দিকে যেতে লাগি। বাড়ির আঙিনায় যেতেই দেখি সামনে একটা সিএনজি। মনে হয় বাড়ি থেকেও আসছে। থাক, সে যাই এসুক, আমার কি। আমি আস্তে করে বাড়িতে ঢুকে যাই আর নিজের রুমের দিকে চলে যাই। রুমে প্রবেশ করা মাত্রই আমার চোখ কপালে উঠে গেল। তোমরা? কিরে হারামজাদা, ভালোই তো মজা মাস্তিতে আছিস। জি হ্যাঁ, আমার রুমে আমার আম্মু আব্বু উপস্থিত, আর তানবীরও ঘুম থেকে উঠে গেছে। তোমরা এখানে কেমনে? কালকে না তোমাদের সাথে কথা বললাম আমি? আমরা 11টা গাড়িতে উঠি আর এখানে চলে আসি। এখানে আসার কারণটা কি? তা হঠাৎ করে চলে আসলা, ব্যাপারটা বুঝলাম না। আমার আম্মু আব্বুর বাড়ি আর আমি আসবো না, এটা কি ধরনের কথা? আসলে আসো, মানা কি করলো? কিন্তু হঠাৎ না বলে চলে আসলা, ব্যাপারটা আমাকে একটু চিন্তায় ফেলে দিল। চুপ হারামজাদা, এত চিন্তা করতে হবে না তোকে। তোর জন্য আমি তানভীরকে মারলাম। মানে? আর বলিস না দোস্ত, আমাকে তুই মনে করে আমি ঘুমানো অবস্থায় মাথায় দিল একটা। তুই শালা মায়ের যোগ্য। আম্মুর কাছে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। তো মাই আম্মা যান, একটু বলবেন আপনার চেহারা এত খুশি কেন? কারণ আমার আব্বুজানটাকে পেয়ে গেলাম যে।
কেমন আছিস আব্বু? কোনো অসুবিধা হচ্ছে না তো? আর বলো না আম্মু, রাতের বেলা মশার আমায় কিস নিতে নিতে আমার ইজ্জতও আস্তেও রাখিনি। এখন বউকে কি বলবো সেটাই সমস্যা। আমার কথা শুনে আব্বু আম্মা এসে দেয়, কিন্তু তানবীরের মুখে অন্য কিছু দেখতে পাচ্ছি। কি রে তানবীর, তোর কি হয়েছে আবার? কই কিছু না, আমার ঠান্ডা লাগে, আমি ঘুমাই। যা ঘুমা তুই। আমি আম্মু আব্বুকে নিয়ে হলরুমে দেখে গেলাম, আর দেখলাম মামা নানা ভাই কথা বলতেছে। আপু, এটা কি আসলে তোর ছেলে? কেন, তোরে কি করলো? আর বলিস না আপু, আসতে না আসতেই আমার জীবন এমনিতে অর্ধেক আগে তেনা তেনা করছে, আর এখন বাকিটুকু করতেছে আর কি। মামা মেজাজ গরম করো না তো, না হলে যে একেবারে জায়গা বরাবর বাস দেবো। আল্লাহ কি দেখে তোরে বানাইছে বুঝি না, একেবারে ফাজিলের বাপ তুই। আজ আছি তো তাই এসব বলতেছো, একদিনে ফাজিলের থাকবে না, সেদিন মিস করলেও লাভ হবে না মামু। প্রথম কথা, তুই পাজিল না, শয়তানের নানা, আর শয়তান মরে না, বুঝছস? ওকে, দেখা যাবে। মামা ভাগিনার ঝগড়া শেষ হয়েছে? হয় নাই, আরো বাকি আছে। মামু মেজাজটা কিন্তু 440 করছো। কোন সময় কোন অঘটন কটাই দিই আর তোমাদের ফাঁসাই দিমু কিন্তু। কেন, কি করবি তুই? বেশি কিছু না, গ্রামের কোনো কান্টিকে টাকা দিয়ে ভাড়া করে আনমু। কেন, গ্রামের মহিলা এনে কি করবি? বেশি কিছু না, তারে বলবো তোমার জিএফ হিসেবে নিজেকে পরিচয় দিতে, বাকিটা মামি সামলাবে আর কি। কথাটা শুনে আব্বু আম্মু আর নানা ভাই হেসে দিল, আর মামার মুখের রিয়াকশন দেখে আমার হাসি আসতেছে। মামা ফুল শখ খেয়ে গেল। ওরে খোদা রে, পোলা আমার জীবন শেষ করার জন্যই জন্মাইছে। হারামজাদা বজ্জাত, কি জিনিস রে তুই? ওই আপু, এটা কি আসলে তোর ছেলে? আমার সন্দেহ হচ্ছে, এটাকে মনের ভুল করে নিয়ে নিছিস তুই। আম্মু আব্বু আসতেছে, কারণ তারা ভালো করেই জানে মামা ভাগিনের কাণ্ড। এভাবে কিছুক্ষণ মজা করে রুমে চলে যাই। সকালে নাস্তার সময় আমরা সকলে একত্র হই, মানে আমি, আব্বু, মামা, নানা ভাই, শান্ত, তানভীর। আমরা সকলে নাস্তা করে নিলাম। অন্তর, তুই এমন কেন? আমি আবার কি করলাম? বাবারে, তুই কি আমাদের কিছুই মনে করিস না? আরে কি হয়েছে, কান্না করতেছো কেন? সমস্যা কি একটু বলো তো, কি করলাম আমি? আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, আর ওই দিনের ব্যাপারটার জন্য সরি। আসলে মাথা ঠিক ছিল না, তাই কথা বলতে ইচ্ছে করছিল না, আর রাগ করে টেবিল থেকে গ্লাস ছুঁড়ে মারি। আব্বু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারলাম আব্বুর মনে কিছু একটা চলতেছে, কিন্তু তা বুঝতে পারতেছি না। আচ্ছা আব্বু, চলো একটু ঘুরে আসি দুজন মিলে। চল। আমি আব্বুকে নিয়ে গ্রাম ঘুরতে গেলাম, আর দুপুর পর্যন্ত ঘুরলাম। এরপর বাসায় আসলাম। অন্তর, তুই সত্যি কি ভালো আছিস? তোর মনে কোনো কষ্ট নেই তো? আমাকে দেখে কি মনে হয় তোমার? আমি কষ্টে আছি? কষ্টে থাকলে কেউ তিরিং বিরিং করে ঘুরে বেড়ায় নাকি? মজা মাস্তি করে নাকি? আল্লাহর রহমতে ভালোই আছি আমি। তবে তোমার কেন মনে হয়েছে আমি ভালো নেই? না, এমনি। আচ্ছা চল ভেতরে যাই। আমরা ভেতরে গেলাম। দুপুরের খাবারের সময় আমরা সকলে, মানে সকল ছেলে মানুষ একত্রে খাবার খেয়ে নিলাম। তারপর আর কি, অন্যের দিন যা করি সেটাই করে সন্ধ্যা পর্যন্ত পার করলাম। সন্ধ্যায় আমি মোবাইল চার্জে লাগিয়ে আসি নাস্তার জন্য। হলরুমে এসে দেখি সকলে কি নিয়ে যেন আলোচনায় ব্যস্ত। আমি গেলাম তাদের কাছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি আর তানবীর যেদিন আসলাম সেদিন থেকেই তোমরা আমাকে ছাড়া বাকি সবাই আলোচনা সভা শুরু করে দিছো, আলোচনা করতেই ব্যস্ত। এখন আজকে আব্বু আম্মু আসলো, আজকে আব্বু আম্মুকে নিয়েও তোমরা শুরু করে দিলে। আসলে কি এমন আলোচনা করতেছো তোমরা? আমার কথাগুলো শুনে সবাই থমকে গেল। মনে হয় আমি তাদের কাছে তাদের জান চাইছি। কিছু না রে, এমনি আড্ডা চলতেছিল আর কি। মামা নানা ভাই তারা এতই ফ্রেন্ডলি যে তাদের সাথে আড্ডা দিতে হেভি মজা হয়। তুইও আয়। আমি তাদের কাছে গিয়ে আড্ডা দিতে ব্যস্ত, কিন্তু সকলের চেহারা অন্য কিছু দেখতে পাচ্ছি আমি, মানে তারা আমার থেকে কথা লুকোচ্ছে। তা আমি শিওর, কিন্তু কি সেটা জানি না, তবে আমাকে জানতে হবে। সন্ধ্যায় সকালে নাস্তা করে নিলাম। আমি একটু বাইরে যাব। আচ্ছা যা, কিন্তু 9টার আগে বাসায় আসবি। আচ্ছা। তারপর আমি বাইরে গেলাম। কিছু দূর হাঁটতে মনে পড়লো মোবাইলের কথা, যেটা আমি চার্জে দিয়ে আসছি। তাই আমিও আবার বাড়ির দিকে গেলাম। দরজা মুখোমুখি দেওয়া, আর আমি হলরুমে যেতে দেখি সেখানে কেউ নেই। কিরে, আমি আসার আগ পর্যন্ত তো আব্বু, নানা ভাই, মামা, তানবীর এখানেই ছিল, তাহলে কই গেল? আমি আমার রুমের দিকে যাই, আর চার্জে থেকে মোবাইলটা নিয়ে বেরিয়ে আসতেই নানু রুম থেকে কথা বলার আওয়াজ পাই। আব্বু, আমি তানবীরের কাছ থেকে সকল কথা শুনে তাকে তোমাদের কাছে পাঠালাম। শুধু তাই না, তারিনও আমাকে কল দিতে সত্যিটা বলে যে সে কি কি করেছে অন্তরের সাথে। প্রথমে আমারও রাগ উঠেছিল, তারপর তারিন কান্নাকাটি করতে লাগে, আর সে তার ভুল বুঝতে পারে। তোমাদেরও সবটুকু বললাম, অন্তরকে বুঝতে দিই নাই। আমরা তার কষ্ট সম্পর্কে অনেক আগে জেনে গেছি। রেহানা,
মা শোন, আমাদের বুদ্ধিমতো আমাদের অন্তরকে এখানে আনলাম আর আটকে রাখলাম। তাকে বুঝতেও দিই নাই যে আমরা এখানে তার বিয়ের ব্যবস্থা করছি। আমি কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। খুব বড় ধরনের শখ খেলাম আমি। তার মানে আমাকে এই কারণেই আম্মু নানা বাড়িতে পাঠাইছে? আমি কি বলবো বা কি করবো কিছুই বুঝতে পারলাম না। আমি মোবাইল নিয়ে আস্তে করে বাইরে যাই, আর নানুর রুমে জানালা খোলা, সেটাতে আমি কোনো মতে নিজেকে আড়াল করে বাইরের থেকে তাদেরকে দেখতে থাকি এবং তার কথা শুনতে লাগি। এখানে আম্মু তারিনের কথা বলল, কিন্তু এখানে তারিন কোত্থেকে আসবে? তারিন এখন অন্তর নেই, তাই মুখের হিসাব খুলতে পারো। আমি মামির কথা শুনে থ হয়ে গেলাম। তারিন এখানে কই থেকে আসবে? আমি তো রুমে আম্মু, আব্বু, নানা ভাই, নানু, মামা, মামি ও তানবীরকে দেখতে পাচ্ছি। তাহলে কাকে তারিন বলতেছে মামি? আর তখনই দুইটা মেয়েকে দেখলাম। মেয়েগুলো আর কেউই না, সেই মেয়ে যেগুলো আমাদের সাথে আমাদের বাড়িতে আসছে। তাদের চেহারা এখনো পর্দা করা, তবে তারা তাদের পর্দা খুলতে লাগে। তাদের পর্দা খোলা শেষ, কিন্তু আমি তাদের পিছনের অংশটুকু দেখতে লাগলাম। এরপর তারা দুজনে ঘুরতেই সেই লেভেলের একটা শখ খেলাম, কারণ আমি তাদের চেহারা দেখলাম। যে মেয়েটা আমার মাথা খাইছে সেটার কেউই না, তারিন। আর তার পাশের মেয়েটা হচ্ছে তানিয়া। কি ধোকা দিল রে দুইটাই আমারে! বাইরে ভাই কি জিনিস এরা! আমার আগে সন্দেহ হয়েছিল এই দুইটার ওপর, তবে চেহারা দেখার ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পারিনি। আন্টি দেখুন, আপনার কথা মতো আমি এই দুজনকেও সাথে নিয়ে আসি আমাদের সাথে, আর অন্তরকে বুঝতেও দিই নাই। এই দুই বোরখাওয়ালি আর কেউ না, তানিয়া ও তারিন। কিন্তু আন্টি, আপনি হয়তো এই মেয়েটাকে তারিনকে দেখে বললাম মাফ করতে পারেন, কিন্তু আমি কোনোদিনও মাফ করব না। এই মেয়েটা আমার বন্ধুটার মনে গুরুতরভাবে আঘাত করেছে, আর আমি চাই না এই মেয়েটা অন্তরের জীবনে আর আসুক। কিন্তু আপনার কথা রাখার জন্য আমি একেও আমাদের সাথে নিয়ে আসি। শালা তানভীরও আমার সাথে 2 নম্বরই করলো। সে আমাকে গোপনে হলেও তো আমাকে বলতে পারতো, কিন্তু শালা বেইমানি করলো। তানভীর প্লিজ, আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করে দে। আমি সত্যি অজান্তেই এমনটা করছি। আমি অন্তরকে হারাতে চাই না, প্লিজ আমাকে আমার অন্তরকে ফিরিয়ে দে, কথা দিচ্ছি। আর এমন করব না, কোনো দিনও না। এই, তুমি এভাবে কথা বলতেছো কেন? তারিন তো তার ভুল বুঝতে পারছে, তাহলে কেন ওকে কথা শোনাচ্ছ তুমি? তুমি কি ভুলে গেছো এই মেয়েটা কি অপবাদ দিয়েছিল তোমাকে ও অন্তরকে? আর ভুলে গেলে কিভাবে অন্তরকে জুতার বাড়ি দিছে? এই মেয়ে ক্ষমার যোগ্য না। তানভীর বাবা শোন, আমি জানি আমার ছেলেটার সাথে কি করলো তারিন, কিন্তু সে তো তার ভুল বুঝতে পারলো। আর আমি আমার ছেলেকে চিনি ভালো করে, সে নিশ্চয়ই তারিনকে ক্ষমা করে দিবে। কিন্তু আন্টি, আমার মনে হয় না অন্তর এই মেয়েটাকে ক্ষমা করবে। আমি অন্তরকে ভালো করেই চিনি, কারণ অন্তরের সাথে কেউ শত্রুতা করলেও অন্তর ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই মেয়েটা অন্তরের মন ভাঙছে। তাই তো বাবা, আমরা অন্তর ও তারিনের বিয়ের ব্যবস্থা করেছি, যাতে বিয়ের পরে অন্তর তারিনকে বুঝতে পারে আর ক্ষমাও করে দেয়। আর এই জন্যই আগামীকালকেই অন্তর ও তারিনের বিয়ে দিব আমরা সকলে মিলে। তানভীর, আমি অন্তরকে না পেলে মরেই যাব। দেখ তানভীর, আমি জানি আমি অনেক বড় ভুল করছি, কিন্তু বিশ্বাস কর, অন্তরকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তানভীর, আমি তোর পায়ে পড়ি, একমাত্র তুই পারিস অন্তরকে আমার করে দিতে। এই মেয়ে দূরে থাক আমার থেকে। আর আন্টি আঙ্কেলকে যেহেতু আপনারা অন্তরকে না জানিয়ে অন্তরের বিয়ের ব্যবস্থা করছেন, যদি অন্তর জানতে পারে যে আপনাদের প্ল্যানে আমি জড়িত, তাহলে অন্তর আমাকে কখনোই মাফ করবে না। তাই আপনারাও কেউ বলিয়েন না যে আমি আপনাদের সাথেই ছিলাম। কিন্তু তানভীর, আমি তো সত্যিটা জেনেই গেছি। আর কথা রইল বিয়ের, সেটা তো হবে যখন আমি এখানে থাকবো। তার আগে আমি এখান থেকে কেটে পড়বো। ঠিক আছে বাবা, আমরা এটা বলবো না যে তুমি সব জানতে। আমরা ব্যাপারটা লুকাবো অন্তর থেকে। এবার আমার সামনে সকল সত্য চলে আসলো। বাহ, ভালোই তো প্ল্যান করছো। আর কি বললো তারিন? সে আমাকে ভালোবাসে, তাই না? তার ভালোবাসা লাগবে না, বিয়েতে দূরে থাক। তার চেহারাও দেখতে আমার ইচ্ছা নেই। আমি চলে গেলাম। কোনো মতে রাত 8টা পর্যন্ত বাইরে কাটালাম। আমি বাড়ি আসলাম আর দেখলাম তারা কথা বলতেছে। আমি তখন জেনে গেছি তাদের কি নিয়ে আলোচনা হতো এতদিন, আর তারা আমার থেকে কোন কথা লুকাইছে। এবার আমি সেটাও বুঝতে দেব না যে তাদের গোপন কথাটা আমি বুঝে গেছি। সকলে মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম, তবে আমি চুপচাপভাবে থাকি আর তাদের বুঝতে দেই না যে আমার মনে কি চলতেছে। আমি কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যাই। কিরে, কি করছিস? কিছু না। কিরে, এভাবে চুপসে আছিস কেন? আমার ঘুম আসতেছে। বাই, গুড নাইট। আমি কম্বল গায়ের উপর দিয়ে শুয়ে পড়ি। রাত প্রায় 12টা বাজে। তানবীর ঘুমিয়ে যায়, কিন্তু আমি ঘুমাইনি।
কারণ আমি চলে যাব এখান থেকে, কাউকে বলেও যাব না। আমি উঠে পড়ে আমার ব্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে আস্তে করে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। আর আস্তে করে দরজা খুলে বাসার বাইরে চলে যাই। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড প্রায় হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। আর আমি ব্যাগ নিয়ে হাঁটতে লাগি। আমি কোনো মতে বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। সেখানে গিয়ে মামা তানবীরকে SMS করে দেই যে আমি চলে যাচ্ছি, আমার জন্য চিন্তা না করতে। ব্যাস মেসেজ দিয়ে মোবাইল অফ করে দেই। আর বাস স্ট্যান্ডে বসে আছি। আজ আমি আমার আপন মানুষগুলোর থেকে দূরে যাব, তবে জানি না কোথায় যাব আমি। তবে আপাতত আমি আমার এলাকার দিকে যাব, তারপর না হয় অন্য কোনো কিছু ভাববো। ভাগ্যক্রমে একটা বাস আসে আর আমি উঠে পড়ি। আমি বাসের মধ্যে ড্রাইভারের পিছনের সিটে বসি। সেখানেরই টিকিট বাকি ছিল, তাই আমিও নিয়ে নিই। মোট কথা তাদের থেকে দূরে চলে যেতে চাই আমি। আর তারিন, যে কিনা আমাকে অনেক কষ্ট দিল, সে আমার আম্মু আব্বুকে ভালোই পটাতে পারলেও সে কোনোদিনও আমাকে পাবে না। কারণ সে আমার মনে গুরুতরভাবে আঘাত করলো, যা সহজে মিটবে না। আমি অনেক কষ্ট ভোগ করেছি, আর এত সহজে তারিন আমাকে পেয়ে যাবে তা কোনোদিনও হবে না। সে এবার বুঝুক, যখন ভালোবাসার মানুষ দূরে চলে যায়, তাকে ঘৃণা করে তখন কেমন লাগে। আমি অনেক কষ্ট অনুভব করলাম, এবার তার পালা কষ্ট অনুভব করার। আমি কোনোদিন তারিনকে বোরখা পরা অবস্থায় দেখিনি। আর আমাদের সাথে যখন বাসে ওঠে তখন সে বোরখাটা পরে, মানে শুধু তার চোখগুলো দেখা যায়, বাকি শরীরের অংশ দেখা যায় না। ওই দিনই বোরখাটা পরে। আর এই বোরখাটা পরে আমি তারিনকে চিনতে পারিনি। তবে শুধু তারিন না, তানিয়াও তারিনের মতোই বোরখা পরে, তবে বোরখার রংটা ভিন্ন। তারিন পরেছিল কালো, আর তানিয়া পরেছিল একটু নেভি ব্লু বোরখা। মেয়েটা ভালোই বুদ্ধি কাটাইছে, তবে মানতেই হবে সে আমার সামনে না এসে আমার আব্বু আম্মুকে ভালোভাবে পটাইছে ও তাদেরকে ভালোভাবে আয়ত্তও করলো। কিন্তু তারা লাভ হলো কি? কী করে ভাবলো এত সহজে আমাকে পেয়ে যাবে? আমাকে যতটুকু কষ্ট দিল তাকে সেটা অনুভব করতে হবে, এরপর না হয় দেখা যাবে। প্রায় 2 ঘন্টা বাস চলতেছে, কিন্তু চোখে কোনো ঘুম নেই। আবার থাকবেই বা কী করে? যে দেখলাম আর যা শুনলাম আমি যদি আর সেখান থেকে না চলে আসতাম, তাহলে তারা আমাকে জোর করে হলো তারিনীর সাথে বিয়ে দিয়ে দিতই। কিন্তু আমি কোনোদিন ওই মেয়েকে এত সহজে মেনে নেব না। একবারে মেয়েটা আমাকে সন্দেহ করে ও বিশ্বাস করে আমাকে অনেক অপমান করলো, আজ ও তোর বাড়িও দিল। আর আজ যদি মেয়েটাকে আমি বিয়ে করি, তাহলে আমার অপমানের কি হবে? আমার মনে যে আঘাত করলো তার কি হবে? আর তাছাড়া এরপর সে যদি অন্য কোনো কাহিনী করে বসে বা আমার পরিবার থেকে আমাকে আলাদা করতে চায়, না, এই মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ওর মনে কোনো ভালোবাসা নেই, আছে শুধু ভালো লাগা। আর ভালোবাসার কী বা বোঝে এই মেয়ে? হ্যাঁ, ভালোবাসা কি সেটা জানে, নাকি শুধু সন্দেহই জানে? যদি সে সত্যিকারে ভালোবাসতো আমাকে, তাহলে আমার উপর ভরসা রাখতো। কিন্তু সে বাসের ব্রেক কাজ করতেছেন না? কথাটা শুনে সেখানে থাকা যাত্রীরা ও আমি সবাই শক খেয়ে গেলাম। কি বলতেছেন আপনি এসব? বাসের ব্রেক কাজ করতেছে না, হঠাৎ করেই ব্রেক কাজ করা বন্ধ করে দিছে। ড্রাইভারের কথা শুনে যাত্রীরা আতঙ্ক ও ছোটাছুটি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আরে আপনারা শান্ত হন তো সবাই, প্লিজ, এভাবে উত্তেজিত হবেন না। আর তখনই সামন থেকে একটা ট্রাক আসে আর বাসের সাথে ট্রাকের ধাক্কা লাগে। এই মুহূর্তে সকল কিছু পরিবর্তন হয়ে গেল। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও সেই ঝাপসা চোখে আশেপাশে একবার দেখে নেই। মৃত্যু আমার চলে আসছে, আর আমার জীবনের সমাপ্তি হয়তো এইভাবেই হওয়ার ছিল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি সেখানে মারাই যাই। বাসে প্রায় 15 জনের মতোই ছিল, যার মধ্যে অনেকেই গুরুতর আহত হয়। আর সামনে থাকা ড্রাইভারও শেষ। বাসটির সামনের স্ট্যান্ড থেকেও যাত্রী নেওয়ার কথা ছিল, হয়তো আর যাত্রী নেওয়া হলো না। কিছুক্ষণ পরেই সেখানে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স আসে ও তাদের কাজ করতে ব্যস্ত। সকালবেলা আমার মোবাইল বেজে ওঠে। হ্যালো। অপর পাশ থেকে কথা শুনেই তানভীর মোবাইলে হাত থেকে পড়ে যায়। তানভীর পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। আর তানভীর আমার মামাকে নিয়ে সেও সকাল সকালে বেরিয়ে পড়ে। তানভীরও আমার মামা জায়গা মতো চলে যায়। তাকে একজন পুলিশ ফোন দেয় আর ঠিকানা দেয় আর বলে সেখানে চলে আসতে। আর তানভীরও সেখানে চলে আসে। তানবীর, কি হয়েছে? তুই এখানে আনলি কেন? তানভীর চুপ হয়ে আছে। জি, আপনার নাম তানভীর? জি। আসুন আমার সাথে। তারপর তানভীরও আমার মামা পুলিশের কাছে যেতে লাগে। আসলে ডেড বডির পকেট থেকে মোবাইল পাই, আর সেটা অন করতেই সেখানে আপনার নাম্বার পাই, যেখানে লেখা তানভীর বেস্টু। তাই আপনাকে কল দিলাম। কার ডেড বডির কথা হচ্ছে অফিসার? আসুন আমার সাথে। পুলিশ তানভীর ও আমার মামাকে একটা রুমে নিয়ে যায়, যেটাতে ডেড বডি শোয়ানো। সেখানে সাদা কাপড় মরানো একটা লাশের কাছে নিয়ে যায়। তানবীর, কি হয়েছে রে? কার কি হয়েছে? কিন্তু তানভীর নিস্তব্ধ। পুলিশ অফিসার সাথে সাথে সে লাশের মুখ থেকে সাদা চাদরটা সরায়। সাথে সাথেই মামা লাশ থেকে সরে যায় আর দেখে যে সেটা তার ভাগ্নেরই ডেড বডি। এ তানবীর, এটা কে? দেখতে তো পুরাই আমাদের অন্তরের মতো লাগছে।
তানভীর সাথে সাথে সে বডিটাকে দৌড়ে চিৎকার করতে থাকে, কারণ আজ তার বন্ধু তার থেকে বহু দূরে চলে গেছে, সেখান থেকে আর কোনোদিনও ফিরবে না। এই অন্তর, এভাবে শুয়ে আছিস কেন? এই এই অন্তর, দেখ ভাই, এভাবে শুয়ে থাকিস না, কথা বল ভাই। এই, তুই না আমাকে ভাই ডাকছিস, আর তুই না বলতি তুই আমার কথা শুনবি, তাহলে শালা এভাবে শুয়ে আছিস কেন? এই অন্তর। এই তুই কাকে অন্তর বলতেছিস তানবীর? আমাদের অন্তর তো বাসায়। আর তখনই আমার মামার মোবাইলে কল আসে, আর দেখে তার বোন কল দিছে। কিরে ভাই, কই তুই? আর অন্তর, তানভীর এরা কই? আজকে যে বিয়ে, ভুলে গেছিস? আর অন্তর যে বদমেজাজি, তাকে কন্ট্রোল করা এত সহজ নয়। কিন্তু ভাই, তুই আর তানভীর থাকলে সব করা যাবে। কিন্তু কই তোরা? আমার মামা এই কথাটা শুনে সাথে সাথে থমকে যায়, কারণ বলল যে আমি বাড়িতে নেই, আর সাথে সাথে কল কেটে দেয়। স্ক্রিনের দিকে তাকায়, সেখানে দেখে আমার একটা মেসেজ। সেটা দেখতে লাগে, সেখানে লেখা ছিল, মামা, আমি তোমাদের মনের গোপন তথ্যটা জেনে গেছি, কিন্তু তোমরা আমার মনের অবস্থা জানো না। আপাতত আমি সব থেকে নিজেকে বিরত রাখতে চাই, কিন্তু বাড়িতে থাকলে আমি শিওর তোমরা আমাকে বিয়ে দিয়ে ছাড়বেই, তাই বাধ্য আমাকে চলে যেতে হচ্ছে। ভালো থেকো। আব্বু আম্মু, নানা ভাই, নানু, তানভীর, শান্ত, মামি, আর তোমাদের বাসার সেই গেস্টগুলোরও খেয়াল রেখো, আর সাথে নিজেরও খেয়াল রেখো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। এটি তোমার জীবন, ধ্যানাত্যানাকারী অন্তর। মেসেজটা দেখার সাথে সাথেই সে অন্তরের দেহটাকে জোরে ধরে কান্না করতে থাকে। আপনারা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বডি নিয়ে যেতে পারেন। অন্তরের মামা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নেয়, আর সেখানে অন্তরের দেহটাকে নিয়ে রওনা হয় তাদের বাড়ির দিকে। তাদের বাড়িতে পৌঁছালো। অন্তরের মামাকে দেখে অন্তরের আম্মু সেখানে তার ভাইয়ের কাছে যায়, কিরে ভাই, কই গেছিলি? আর তানভীর, অন্তর কই? কিন্তু তার ভাই চুপ হয়ে আছে। কিরে ভাই, কথা বলিস না কেন? আর আজকে তারিনের পরিবার আসতেছে, তাদের থাকার ব্যবস্থা কর। কিরে, কথা বলিস না কেন তুই? তখনই খেয়াল করে একটা অ্যাম্বুলেন্স তাদের বাড়ির দিকে আসছে, কিরে ভাই, বাড়িতে অ্যাম্বুলেন্স? কার কি হয়েছে আবার? কিন্তু তার ভাই নিস্তব্ধ হয়ে আছে, মুখে কোনো কথা নেই। বলতে গেলে জিন্দা লাশ হয়ে গেছে, যে জীবিত আছে কিন্তু কথাবার্তা নেই। সাথে সাথে অন্তরের মামা তার বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিরে মিলন, এইভাবে কান্না করতেছিস কেন? কি হয়েছে রে ভাই? আর তখনই তিনি দেখে সে অ্যাম্বুলেন্সে তাদের আঙিনে এসে থামে। অ্যাম্বুলেন্স থেকে তানভীর বের হয়, তাকে দেখে সেখানে থাকা অন্তরের আব্বু আম্মু থমকে যায়। এই তানভীর, তুই অ্যাম্বুলেন্স থেকে নামলি যে, আর অন্তর কইরে? সে কি তোদের সাথে গেছে নাকি? নাকি তোরা সব বলে দিয়েছিস তাকে? সাথে সাথে তানভীর তাকে জোরে ধরে কান্না করে দেয়। কিরে তানভীর, কান্না করতেছিস কেন? আর অন্তর কই? অ্যাম্বুলেন্স থেকে দুজন লোক বেরিয়ে আসে, আর দুজন মিলেই স্ট্রেচারটা নিয়ে আসে ও আঙ্গিনায় রাখে। তানভীর, কিরে বাবা, তুই আর মিলন মিলে এভাবে কান্না করতেছিস কেন? সেখানে থাকা একটা লোক মুখের থেকে চাদরটা সরায়। লাশের চেহারা দেখেই আঙ্গিনায় উপস্থিত অন্তরের আব্বু আম্মু, নানা ভাই, মামি সকলে বড় ধরনের একটা ঝটকা খেয়ে যায়। সাথে সাথে অন্তরের আম্মু আব্বু নানাভাবে সে লাশের কাছে গেলে, আর তারা দেখলো তাদের অন্তর সেই স্ট্রেচারে সাদা চাদরে গায়ে মোড়ানো, চোখ বন্ধ করে আছে। এ এ এ- এই আব্বু, কিরে, তুই এভাবে শুয়ে আছিস কেন? এই কিরে, কি হয়েছে তোর? কথা বলিস না কেন? অন্তর, বাবা, কিরে এভাবে এখানে শুয়ে আছিস কেন? কি হয়েছে তোর? কথা বলিস না কেন? এই তানভীর, আমাদের অন্তর কথা বলে না কেন? ওর কি হয়েছে? নাকি তোরা সব সত্যি বলে দিছিস বলে রাগ করে আছে আমাদের উপর? কিরে তানভীর, মিলন কথা বলে না কেন? অন্তর এইভাবে শুয়ে আছে কেন? কিন্তু তানভীর আর তাদের মিলন মামা কান্না করেই যাচ্ছে। কাল রাতে বাস অ্যাক্সিডেন্টে উনি মারা যান। কি যা তা বলতেছিস এইগুলো? আমার ছেলে বাড়ি ছিল, ও কি করে নাকি ফাইজলামি করতেছে এই বেয়াদবটা? এই, আমার রাগ উঠে গেছে কিন্তু। এইসব নিয়ে কি ফাইজলামি করিস অন্তর? এইসব কোনো মজা করার ব্যাপার? এই উঠ বলতেছি, না হলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। তারা অন্তরকে অনেকবার জাগানোর চেষ্টা করলো, কিন্তু অন্তর তো আর জাগবে না। সে চিরনিদ্রায় চলে গেছে, যেখান থেকে আর ফিরবে না কোনোদিনও। এই আব্বু, কথা বলিস না কেন তুই? একটা বার কথা বল বাবা। কি রে আব্বু, কথা বল না। অন্তরের আম্মু কান্না করতে করতেই সাথে সাথে অন্তরের বাবা মা দুজনে অন্তরের দেহটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারিনা তানিয়া বাড়ি থেকে বের হয়ে দেখে বাড়ির আঙিনায় অনেক মানুষ। কিরে, এখানে এত মানুষকে? বিয়ে তো ঘরোয়া পরিবেশে হবে বলল, তাহলে এত মানুষ আর কান্নাকাটির আওয়াজ পাচ্ছি কেন? চল তো দেখি কি হয়েছে। তারপর তানিয়া ও তারিন সেখানে গেল। কিরে আন্টি এভাবে কান্না করতেছে কেন? কি হয়েছে?
আঙ্কেল, ও কান্না করতেছে, কি হয়েছে রে? তারিন অন্তরের আম্মুর কাছে যায়। সেখানে গিয়ে যখনই অন্তরের আম্মুর কাঁধে হাত দেবে তখনই সে সেখানে নিস্তব্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। সেও সাথে সাথে সেখানে বসে পড়ে। আন্টি, অন্তর এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে ওর? কিন্তু তারা সকলে কান্না করেই যাচ্ছে। কি হলো আন্টি? অন্তর এভাবে শুয়ে আছে কেন? এই অন্তর, তুমি এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এইভাবে সাদা চাদর গায়ে কেন তোমার? এই অন্তর, কথা বলো না কেন? আঙ্কেল, আন্টি, অন্তর এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে? কথা বলতেছেন না কেন আপনারা? কিন্তু কারো মুখে কোনো কথা নেই, শুধু কান্না আর কান্না। এই কলিজা, এভাবে শুয়ে আছো কেন? আমি জানি তুমি আমার উপর অনেক রাগ আর অভিমান করে বসে আছো, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি অন্যায় করছি তোমার সাথে, আর বিশ্বাস রাখিনি তোমার সাথে, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি। তাই একটিবার আমাকে সুযোগ দাও, আর কোনো দিন এমনটি করব না। সত্যি বলতেছি তোমাকে। কি হলো, কথা বলো না কেন তুমি? এই কলিজা, একটিবার কথা বলো না। আমি তোমার পা ধরতেছি, একটিবার সুযোগ দাও আমাকে, দোহাই লাগে তোমার। এভাবে চুপ থাকিও না প্লিজ। দেখো, আমার কিন্তু ভয় লাগতেছে। আর তুমি এভাবে চুপচাপ শুয়ে থাকছো কেন? কথা বলো না। দেখো, এভাবে চুপচাপ থাকিও না। আমি আরও এমন ভুল করব না। সব সময় তোমার প্রতি বিশ্বাস রাখবো। এই কলিজা, কথা বলো না কেন? কি হয়েছে তোমার? তারিন অন্তরের হাত ধরে উঠালো, আর হাত সাথে সাথে পড়ে যায়। আর তখনই তানিয়া এসে তারিনকে ধরে আর নিয়ে যেতে লাগে। এইটা নিয়ে ছাড় আমাকে। আমার কলিজা কথা বলে না কেন? কি হয়েছে ওর? আমাকে ছাড় বলতেছে। তারিন, অন্তর আর কথা বলবে না রে। সে আর কোনোদিনও আমাদের সাথে কথা বলবে না, চলবে না, হাসি ঠাট্টা করবে না। সে আমাদের একা করে গেল রে। রাগ তো আমার সাথে করলো, তাহলে তোরা একা কি করে হবি? আর দেখি, ছাড় আমাকে। আমি ওর কাছে যাব। ও এখানে শুয়ে আছে আমার উপর রাগ করে, আর আমার সাথে কথাও বলে নাই রাগ করে। দেখি, ছাড় আমাকে। আমি ওরে মানিয়ে নিব। দেখবি, ও আমার সাথে কথা বলবে। ছাড় বলতেছি আমাকে। তারিন সেখানে পাগলামো শুরু করে দেয়। সে কোনো মতে বিশ্বাস করতে পারছে না যে তার অন্তর শুধু তাকেই না, সকলকে ছেড়ে চলে গেছে ওপারে। সেখান থেকে আর কোনোদিনও ফিরবে না। তারিন পাগলামো করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে, আর তাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। দুপুরবেলা জানাজা পড়ে অন্তরকে নিয়ে যেতে লাগে তার চিরস্থায়ী ঠিকানায়। আজ এক আব্বুর কাঁধে তার এক ছেলের লাশ, এক বন্ধুর কাঁধে তার ভাই স্বরূপ বন্ধুটির লাশ হয়ে শুয়ে আছে, আর এক হতভাগা মামা যার সাথে হাসি মজা করে বেড়াতো ভাগ্নেটার লাশ খাট বহি করে নিয়ে যাচ্ছে তার চিরস্থায়ী ঠিকানাতে। অন্তরকে কবরে শোয়ানো হয়, তাকে মাটি দেওয়া হয়। আজ সেই কবরে দাপন হয়ে গেল কারো ছেলে, কারো ভাগ্নে, কারো প্রিয় বন্ধু, আর কারো ভালোবাসা। সকলেই সেখানে অন্তরের জন্য দোয়া করে চলে যায়। তবে সেখানে বসে বসে তিনজন হতভাগা মানুষ কান্নায় ভেঙে পড়ে আছে। আজ অন্তরের মামা ভাবতে লাগে সেই দিনগুলো যখনই অন্তর তাকে জ্বালিয়ে বেড়াতো, কিন্তু আজ থেকে সেই মামাকে আর কেউ জ্বালাবে না। আজ এক বন্ধু তার সুখ দুঃখ ভাগ করা এক বন্ধুকে হারিয়ে ফেলল। আজ একজন বাবা তার শাসন করে ছেলেটিকে হারিয়ে বসে আছে। সবসময় অন্তরকে বকা দিয়ে বেড়াতো, কিন্তু আজ সেই বকাগুলো আর কাউকে দিতে পারবে না। অন্যদিকে তারিনের জ্ঞান ফিরে সে দেখে অন্তরের আম্মু কান্না করতেছে, আর তানিয়া তাকে সামলাতে সামলাতে কান্না করতে লাগলো। এই তোমরা সকলে কান্না করতেছো কেন? আজকে না আমার আর আমার অন্তরের বিয়ে, আর বিয়েতে তো মেয়েরা কান্না করে। তাহলে তোমরা ছেলের মা ও ছেলের বান্ধবী হয়ে কান্না করতেছো কেন? আরে যাও, তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে। এই তানিয়া, তাড়াতাড়ি আমাকে রেডি করে দে। কাজী সাহেব চলে আসবে যে কোনো সময়। আর অন্তর রেডি হয়েছে দেখ না। আর শোন, তানভীরকে বল না অন্তরের রেডি হওয়া অবস্থায় একটা ছবি দিতে। আমি একটু দেখব আমার কলিজাটাকে। তানভীরকে বল না অন্তরের ছবি দিতে, আর আমাকে রেডি করে দে। আমি শাড়ির আঁচল সামলাতে পারি না, কিন্তু ও বলছিল শাড়িতে নাকি আমাকে দারুণ মানাবে। আমি ওর জন্য শাড়ি পরবো। তারিন, কি হয়েছে? আর আন্টি, সরি আম্মু, একটু রেডি করে দাও না। কাজী সাহেব চলে আসবে তো, আমাকে আবার অন্তরকে মানাতে হবে। তারিন সেখানে পাগলের মতো ব্যবহার করতে থাকে। তারিনকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হলো অন্তর অনেক দূরে চলে গেছে, কিন্তু সে তো কোনো মতেই মানছে না। তারা বুঝতে পারলো অন্তরের অকাল মৃত্যু তারিনের মাথায় এফেক্ট করেছে, তাই সে পাগলের মতো আচরণ করতে লাগলো। তারিনের পরিবারও আসে, সবাই মিলে তারিনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তারিনের মুখে একটা শব্দই শুধু, সেটা হলো অন্তর।
কিন্তু সে আর কোনোদিনও ফিরবে না। এভাবেই সমাপ্তি ঘটল একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। একটি সন্দেহের জন্য একটা ভালোবাসা অপূর্ণই রয়ে গেল, শুধু থেকে গেল ভালোবাসার কিছু স্মৃতি ও অনুভূতি। আপনারা হয়তো বলবেন, এই গল্পের স্যাড এন্ডিং কেন হলো? আসলে প্রতিটা গল্পের হ্যাপি এন্ডিং হয় না, কিছু কিছু গল্প স্যাড এন্ডিংও হয়ে যায়। ভালোবাসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। একে অপরের প্রতি বিশ্বাস যত মজবুত থাকবে, ভালোবাসা তত শক্ত হবে। সন্দেহের জন্য একটা ভালোবাসা সম্পূর্ণ শেষ হয়ে যায়। তবে বর্তমানে ভালোবাসার মানুষগুলো অনেক আজব, কারণ আমরা ভুল মানুষের উপর বিশ্বাস করে ফেলি আর সঠিক মানুষকে সন্দেহ করে বসি। তাই ভালো যেহেতু বাসবেন, তার আগে সেই ব্যক্তির সম্পর্কে একটু ধারণা নিয়ে তবেই ভালোবাসবেন আর ভালোবাসার প্রতি ভরসা রাখবেন। তবে হ্যাঁ, সবসময় সম্পূর্ণ বিশ্বাস রাখাও চলে না, তবে যাচাই বাছাই করাটা উচিত। তো গল্পটা এখানেই শেষ হলো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই গল্পে কিন্তু কোনো আত্মহত্যা করার নিয়ত ছিল না। তো নেশা করা, পাগলামো করা, এগুলো কিন্তু অতিরিক্ত, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। এটা তো শুধু গল্প, তাই গল্প হিসেবে দেওয়া হয়েছে। আর বাস্তবে আপনাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে, কারণ প্রত্যেকেরই একটা পরিবার আছে, আপনজন আছে। তার ভালোবাসার মানুষ ছাড়া, তার প্রিয়জন ছাড়াও তার বাবা মাও কিন্তু তার অনেক প্রিয়জন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে নিজেদের খেয়াল রাখবেন, বাবা মার খেয়াল রাখবেন, আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।